হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্র। তোমরা জানো যে WBCS এর মেন্সে তোমাদের 5টা বিষয় আছে। সেগুলো হলো যে অনুচ্ছেদ আছে, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেবে এবং তার থেকে 4টে কোশ্চেন দেবে এবং সেই 4টে কোশ্চেনকে তোমাদের অ্যান্সার করতে হবে। আর আছে সম্পাদকীয় প্রতিবেদন, যেটা 200 শব্দের মধ্যে লিখতে হয়। সম্পাদকীয় পত্র রচনা, সেটাও 150 শব্দের মধ্যে লিখতে হয়। আর আছে বঙ্গানুবাদ, অর্থাৎ একটা ইংলিশে একটা প্যারাগ্রাফ দেবে, তাকে বাংলায় করতে হবে। এবং সবশেষ যেটা আছে সেটা হচ্ছে সারাংশ। সারাংশের ক্ষেত্রে আমরা দেখব যে যেটা একটা প্যারাগ্রাফ তোমাকে দেবে এবং এই প্যারাগ্রাফে যে অংশটা দেবে সেটাকে সম্পূর্ণভাবে ভালো করে পড়ে তার 1/3 মূল বক্তব্য বিষয়টি লিখতে হবে। এবং তার সঙ্গে আরও যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে তুমি যে তোমার তৈরি করা যে মূল অংশটা যেটা লিখবে তার একটা শিরোনাম বা শীর্ষনাম দিতে হবে, অর্থাৎ একটা টাইটেল দিতে হবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারাংশ। সারাংশর ক্ষেত্রে আমাদের এরকম দিতে পারে যে সারাংশ বলতে পারে, সারমর্ম বলতে পারে বা সংক্ষিপ্তসার বলতে পারে। যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটাই দিক না কেন, ব্যাপারটা সে একই রকম। এবং এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে এবং সেই প্যারাগ্রাফ থেকে তোমাকে সেই প্যারাগ্রাফের মূল যা শব্দ সংখ্যা তার থেকে 1/3 নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি ধরে নেওয়া যায় যে মূল প্যারাগ্রাফটার শব্দ সংখ্যা 100, তাহলে 100 থেকে 1/3 মানে মোটামুটি 33 + 1 34। এবং যেহেতু লেখার সময় দেখো আমাদের তো সবসময় 34টা শব্দের মধ্যেই শেষ করব, সেটা তো সবসময় পসিবল হয় না। সেই কারণে আমরা করে রাখি কি +-5 বলি, কিন্তু আমার যেটা মনে হয় +-5 না করে +-3 এর মধ্যে শেষ করা উচিত। অর্থাৎ যদি তোমাকে 100টা ওয়ার্ড দেওয়া থাকে বা 100টা শব্দ দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে 32 থেকে 36 বা 37-এর মধ্যে শব্দ সংখ্যা শেষ করে দেওয়াটাই ভালো। এর জন্য যেটা প্রথম তোমাদের দরকার সেটা হচ্ছে যে যখনই যে প্যারাগ্রাফটা তোমরা করতে যাবে সেটা কিন্তু খুব ভালো করে প্যারাগ্রাফটা পড়বে এবং পড়ার পরে তার মূল অর্থ কী বলেছে সেই জায়গাটা দেখে বুঝে নিয়ে সেটা তুমি সম্পূর্ণরূপে তোমার নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। অবাঞ্ছিত যে কথাগুলো সেগুলো কিন্তু এই তোমার বক্তব্যের মধ্যে না আসাটাই ভালো, তাহলে ওয়ার্ড লিমিট রাখা যাবে না। চলো আজকে আমরা চলে আসছি সারাংশ লিখুন। দেখো একটি সারাংশ এখানে নিয়েছি আমি। বৈজ্ঞানিকের সঙ্গে সাহিত্যিকের একটি স্থানে মিল আছে। ইতর সাধারণ সকলেই সম্মুখে যাহা পড়ে তাহা কুড়াইয়া লইয়া সেই কয়টা জিনিসকে জীবনের কাজে লাগাইয়া যেন তেন প্রকারেণ তাড়াতাড়ি জীবনযাত্রায় দৌড়াইয়া চলিতেছে। আশেপাশে যাহা আছে তাহার প্রতি মনঃসংযোগে অবকাশ পাইতেছে না, কিন্তু কয়েকজন লোক আশেপাশে চাহিয়া অন্যে যাহা দেখে না তাহাই দেখেন এবং ইতর সাধারণকে যখন দেখান তখন তাহারা নতুন কি দেখিলাম বলিয়া চমকিয়া ওঠে। বৈজ্ঞানিক বলেন, দেখো এ তো বাস্তবিক সত্য, তা তুমি এতদিন দেখো নাই। ইহা হইতে জীবনের কত প্রয়োজন সিদ্ধি, জীবন যুদ্ধে কত সাহায্য করিতে পারে। সাহিত্যিক বলেন, দেখো এত সুন্দর দৃশ্যের প্রতি তুমি এতকাল তাকাও নাই, ইহা হইতে কত আনন্দ মিলিতে পারে, জীবন যুদ্ধের আনুষঙ্গিক দুঃখ কত কমাইতে পারা যায়। একজন যেখানে সত্যের, অন্যজন সেখানে সুন্দরের আবিষ্কার করেন। শব্দ সংখ্যা 116। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সকলেই রাস্তা দিয়ে হাঁটি, সকলেই আমরা চলাফেরার পথে অনেক কিছু দেখি, কিন্তু অনেক জিনিসই আমরা কি করি দেখেও নোটিস করি না, না দেখে চলে যাই। কিন্তু দুজন ব্যক্তি সেই জিনিসটাকে নোটিস করেন, সেটা হচ্ছে একজন হচ্ছে বৈজ্ঞানিক এবং অপরজন হচ্ছেন সাহিত্যিক। বৈজ্ঞানিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি যখন দেখতে পান তখন তিনি দেখতে পাওয়ার পরে তিনি যখন সেটা সাধারণ মানুষকে দেখান তখন তারা দেখার পরে ভাবে যে আমি কেন এতদিন দেখতে পাইনি। আর অপরদিকে একজন সাহিত্যিক যখন কোনো দৃশ্যের সৌন্দর্যের দিকটা দেখান তখনও আমরা ভাবি
যে এটা তো আমাদের চোখের সামনেই ছিল, অথচ আমরা দেখতে পাইনি। দুজনকার ক্ষেত্রেই তারা দুজনেই আমাদেরকে জীবন দর্শন করান। আমি এখানে শিরোনাম দিয়েছি জীবন দর্শন। তো তোমরা এখানে শিরোনাম বা শীর্ষনাম যে কোনো একটা কথা ব্যবহার করতে পারো। শিরোনামের জায়গায় মনে করলে শীর্ষনাম কথাটা ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো যেটাই দাও না কেন যে কোনো একটা দেবে, হয় দেবে শিরোনাম তা নাহলে দেবে শীর্ষনাম, কিন্তু কখনোই শিরোনাম বা শীর্ষনাম এরকম দেবার প্রয়োজন নেই। এখানে শব্দ সংখ্যা ছিল 116, অর্থাৎ এর 1/3 আমাকে কিন্তু করতে হবে, 1/3 আমাকে দেখাতে হবে, এটা মাথায় রাখবে। এবার আমরা চলে আসছি যে আমাদের এইখানে ভিন্ন পথাশ্রয়ী হলেও বৈজ্ঞানিক ও সাহিত্যিকের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। সাধারণ মানুষ প্রয়োজনীয় সীমিত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও বৈজ্ঞানিক ও সাহিত্যিকগণ তাদের দূরদৃষ্টির সাহায্যে চলমান জীবন ও দৃশ্যমান জগতের সত্যরূপ জাগ্রত করেন। বৈজ্ঞানিক সত্য জাগতিক প্রয়োজন সিদ্ধ করে, সাহিত্যিক সুন্দরের জগৎ উদ্ঘাটন করেন। অর্থাৎ এখানে দেখো যে আমরা ওই যে দুজনের যে রূপটা সেটা যেমন এখানে বলা হয়েছিল, দেখো যে বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের মধ্যে মিল আছে এবং এই দুজনেই কিন্তু দুরকম জিনিস দেখান। আমি সেটাকে কি করেছি, একসঙ্গে একটা লাইনের মধ্যে করেছি যে ভিন্ন পথাশ্রয়ী হলেও বৈজ্ঞানিক এবং সাহিত্যিকের মধ্যে সাদৃশ্য বর্তমান। অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা দেখিয়েছি যে দুজনেই কিন্তু আলাদা আলাদা পথের যাত্রী এবং কিন্তু দুজনেই সাধারণ মানুষকে একটা দিক থেকে জীবনের কিছু আলাদা জিনিস দর্শন করেন, যেগুলো আমরা সীমিত জীবনে থাকাকালীন দেখতেই পাই না। যে সাধারণ মানুষ কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো কিছুই দেখে না, বৈজ্ঞানিক তাকে যেগুলো দেখায় তার মাধ্যমে বৈজ্ঞানিক কী করে যে আমাদের যে জীবন যাত্রার ক্ষেত্রে যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো তিনি যেন আমাদের হাতে তুলে দেন। আর সাহিত্যিক যেটা করেন সেটা হচ্ছে কি, তিনি সুন্দরের জগৎকে উদ্ঘাটন করেন। অর্থাৎ যেটা সৌন্দর্য, যেটা আমাদের চোখের সামনে থেকেও আমরা যার রূপ রস কখনোই দেখতে পাইনি, সেটা সাহিত্যিকের হাত ধরে সেই সৌন্দর্য সেই রূপ রসকে আমরা দেখতে পাই। মোট শব্দ সংখ্যা ছিল 116, সেখান থেকে 1/3 ভাগ করে আমি করেছিলাম, শব্দ সংখ্যা আমার হয়েছে 42। এই ছিল আজকের সারাংশ। সারাংশ সম্পর্কে আরও জানতে গেলে আমার ভিডিও আছে, যেখানে সারাংশ সম্পর্কে আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার পড়ানো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে। আর আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করো আমাদের এই এডুমন্ত্র চ্যানেলটি, পাশের বেল আইকনটি করে দিও, টিপে দিও, যাতে কিনা কি হবে, যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমরা সবার আগে দেখতে পাবে। আজকে এইটুকুনি, ফিরে আসবো আবার অন্য কোনো টপিক নিয়ে পরের ক্লাসে। ততক্ষণের জন্য এইটুকুনি।